সুবর্ণপুর গ্রামের মেঠো পথ দিয়ে যখন আকাশ তার একপাল গরু নিয়ে যেত, মনে হতো প্রকৃতিও যেন তার পদধ্বনির অপেক্ষায় থাকে। আকাশ ছিল এক অনাথ যুবক, যার ঘর বলতে ছিল ভাঙা এক চালা, আর বন্ধু বলতে ছিল তার প্রাণের চেয়ে প্রিয় একটি নিখুঁত বাঁশের বাঁশি। গ্রামের মানুষ বলতো আকাশের বাঁশিতে নাকি কোনো এক জাদু আছে। সেই সুরে বাতাসের গতি থমকে যায়, বনের পাখিরা গান থামিয়ে শোনে সেই সুর। প্রতিদিন দুপুরে যখন তপ্ত রোদে সারা গ্রাম নিঝুম হয়ে যেত, আকাশ তার গরুগুলোকে নিয়ে নদীর ধারের প্রাচীন এক বিশাল বটগাছের নিচে এসে বসত। শীতল ছায়ায় পিঠ ঠেকিয়ে সে যখন বাঁশিতে সুর তুলত, তখন নদীর ওপার থেকে আসা বাতাসে এক অদ্ভুত মাদকতা ছড়িয়ে পড়ত। নীরব হৃদয়ের লেনদেন। গ্রামের জমিদার মহেন্দ্র প্রতাপ সিংহের একমাত্র কন্যা অর্পিতা। বড় প্রাসাদের দামি আসবাব আর কড়া পাহারার মধ্যে অর্পিতার দম বন্ধ হয়ে আসত। তার কেবল ভালো লাগত দুপুরের ওই সময়টা, যখন সে সখীদের সাথে নদীর ঘাটে জল আনতে যেত। আসলে জল আনা ছিল একটা উছিলা মাত্র। অর্পিতা তৃষ্ণার্ত ছিল ওই বাঁশের সুরের জন্য। ঘাটে কলসি ডুবিয়ে সে ঘণ্টার পর ঘণ্টা পার করে দিত কেবল ওই সুরটুকু শোনার জন্য। আকাশও জানত কেউ একজন তার সুরের গভীরে নিজেকে সঁপে দিয়েছে। তাদের মধ্যে কোনোদিন সরাসরি কথা হয়নি, কেবল নদীর ঘাটে জল ভরার ছলাকলা শব্দ আর দূর থেকে ভেসে আসা বাঁশির সুরেই যেন সব কথা হয়ে যেত। অর্পিতা বুঝত সুরের প্রতিটি মূর্ছনা তাকেই ডাকছে, আর আকাশ জানত তার সুরের একমাত্র সমজদার ওই মায়াবী চোখের মেয়েটি। এই মৌন প্রেমই ছিল তাদের জগতের শ্রেষ্ঠ সম্পদ। উপহারের সংকল্প ও সংঘাত। ভালোবাসা যখন গভীরে পৌঁছায়, তখন তার কেবল অনুভবে সীমাবদ্ধ থাকে না। আকাশ ভাবল এই সুর তো অর্পিতারই দান, তাই সে নিজের সবচেয়ে প্রিয় সম্পদ তার বাঁশিটি অর্পিতাকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিল। কয়েক রাত জেগে সে নিজের হাতে একটি নতুন বাঁশি তৈরি করল, তাতে লতা পাতা আর ময়ূরের পালক খোদাই করল। সেদিন বিকেলে আকাশ সাহস করে পা বাড়াল। বুক দুরু দুরু কাঁপছে তার। অর্পিতা তখন ঘাটে একা ছিল। আকাশ যখন ধীর পায়ে সামনে গিয়ে দাঁড়াল, অর্পিতা চমকে গেল ঠিকই, কিন্তু তার চোখে ভয়ের চেয়ে আনন্দই ছিল বেশি। আকাশ কাঁপা কাঁপা গলায় বলল, এই সুর তো তোমারই জন্য রাজকন্যা, এই বাঁশিটা রাখো, এটা আমার কলিজার টুকরো। অর্পিতা যেই হাত বাড়িয়ে বাঁশিটি নিতে যাবে, ঠিক তখনই চারপাশ থেকে ঘিরে ধরল জমিদারের লাঠিয়াল বাহিনী। জমিদার আগে থেকেই সন্দেহ করেছিলেন এবং মেয়ের পেছনে চর পাঠিয়েছিলেন। লাঠিয়ালদের প্রধান গগন হুঙ্কার দিয়ে উঠল, তোর এত বড় সাহস, এই নগণ্য লাঠি দিয়ে তুই রাজকন্যার হাত ছুঁতে চাস? নিষ্ঠুর পরিণতি। আকাশের ওপর ঝাঁপিয়ে পড়ল কয়েকটা ক্ষুধার্ত নেকড়ের মতো লাঠিয়ালরা। অর্পিতার আর্তনাদ কেউ শুনল না। গগন আকাশের হাত থেকে সেই কারুকার্য করা বাঁশিটি ছিনিয়ে নিল এবং পৈশাচিক হাসি দিয়ে সেটাকে হাঁটু দিয়ে দুই টুকরো করে ভেঙে নদীর জলে ছুঁড়ে ফেলে দিল। আকাশকে রক্তরঞ্জিত করে দেওয়া হলো চরম হুঁশিয়ারি, যদি কাল সূর্য ওঠার আগে সে গ্রাম না ছাড়ে, তবে তার প্রাণ কেড়ে নেওয়া হবে। সেই রাতেই রক্তাক্ত শরীর আর ভাঙা হৃদয় নিয়ে আকাশ গ্রাম ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেল। সে সাথে করে কিছুই নিল না, কেবল নদীর জল থেকে কুড়িয়ে নেওয়া সেই ভাঙা বাঁশির টুকরো দুটো বুকে চেপে ধরল। স্মৃতি ও হাহাকার। বছর ঘুরে যায়। অর্পিতাকে জোর করে বিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো দূর কোনো শহরে। যাওয়ার সময় সে শেষবারের মতো সেই ঘাটের দিকে তাকিয়েছিল, কিন্তু সেখানে কেবল ধুধু বালুচর ছাড়া আর কিছুই ছিল না। আজও সুবর্ণপুরের প্রবীণরা বলেন, ঝড়ের রাতে বা কোনো নিঝুম দুপুরে যখন বাতাস প্রবল হয়, তখন সেই পুরনো বটগাছটার কাছে কান পাতলে এক অস্পষ্ট বাঁশির সুর শোনা যায়। মনে হয় কোনো এক অদৃশ্য রাখাল আজও তার ভাঙা বাঁশি দিয়ে সেই জমিদার কন্যার জন্য বিরহের সুর বুনে চলেছে। সেই প্রেম পূর্ণতা পায়নি ঠিকই, কিন্তু তার রেশ বাতাসের সাথে মিশে অমর হয়ে রয়ে গেছে গ্রাম্য মেঠো পথে।